অনুষ্ঠান প্রাণফোটো নিউজ ইনফিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুল্লাহ আল নোমান, প্রাক্তন মন্ত্রী, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং মেজর জেনারেল অশরাফত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের স্বাগত দুজনকেই আমাদের আজকে অনুষ্ঠানে আসার জন্য। জনাব আব্দুল্লাহ আল নোমান এবং মেজর জেনারেল আব্দুর রশিদ, আমরা প্রথমেই আমাদের বাংলা ভিশনে প্রচারিত যে সংবাদ শিরোনামগুলো সেগুলো দেখে নেই। র্যাব বিলুপ্তির আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের। প্রত্যাখ্যান মন্ত্রিসভা কমিটির। আমু বললেন, সরকার বিদেশি সংস্থার কথায় চলে না। বিগত আন্দোলনের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে ঈদের পর তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিএনপি নেতাদের। মহাসড়কের অনেক রাস্তা এখনো চলাচলের অযোগ্য। যোগাযোগ মন্ত্রী দাবি করলেন, ৮০% কাজ শেষ। কিছু গণমাধ্যম খারাপ রাস্তার পুরনো ছবি প্রচার করছে। কূটনৈতিক ক্ষেত্রে কোণঠাসা সরকার। জনশক্তি রপ্তানিতে মন্দা। ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো কমেছে রেমিটেন্স। জি, আমরা সংবাদ শিরোনামগুলো দেখলাম এবং একই সাথে আমরা দেখলাম যে প্রধান যে শিরোনামগুলো হয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে যে র্যাব বিলুপ্তি নিয়ে সেটি, এবং সেই র্যাব বিলুপ্তির বিষয়টি আমরা দেখেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটসের পক্ষ থেকে একটা অনুরোধ জানানো হয়েছে, এবং সেই অনুরোধের মধ্যে কি কি কারণে র্যাবকে বিলুপ্ত করা উচিত এবং এই কারণের জন্য আস্তে আস্তে কীভাবে সেনাবাহিনী থেকে সরিয়ে নেওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি জনাব আব্দুল্লাহ নোমান, আপনারা বলেছেন যে আপনাদের যে দাবি সেই দাবি কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে, এবং এই ক্ষেত্রে র্যাব বিলুপ্তির যে বিষয়টি সার্বিকভাবে আজকের এই বিবৃতির প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি সাধারণভাবে যেটা দেখছি সেটা হচ্ছে, র্যাব তো জনগণের জন্য বা যে সরকারের যে ইনস্ট্রুমেন্ট তার সবকিছুই তো সেই সরকার মানে তো জনগণের সরকার, জনগণের জন্য, জনগণের দ্বারা সরকার। কাজেই এখানে যে র্যাবের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড জনবিরোধী এবং বিভিন্ন পর্যায়ে এখন এই যে নারায়ণগঞ্জের ঘটনা, আরও বিভিন্ন জেলায় টেলায় যেটা দেখা যাচ্ছে, একদিকে সরকারের যে বর্তমান যে অ্যাটিচিউড, তার যে কার্যক্রম জনগণ বিরোধী, সেটাকে হেল্প করা, আবার অন্যদিকে কিছু কিছু করাপশন, অর্থের বিষয়টাও দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে সেইটা যদি জনস্বার্থ বিরোধী হয় তাহলে সেই সংগঠন না থাকাই উচিত। এবং যে ধরনের বড় বড় কয়টা ঘটনা ঘটে গেল নারায়ণগঞ্জ সহ, তাতে তাদের ভাবমূর্তিও ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে, এবং জনগণের যে একটা বিশ্বাসযোগ্যতা ছিল এই র্যাবের উপরে, সেটাও চলে গেছে। তো সেদিক থেকে, আর তাছাড়া র্যাবটা গঠিত হয়েছে মূলত আর্মি, বিভিন্ন ফোর্স থেকে নিয়েই আসলে এটা গঠিত হয়েছে। এটা আলাদাভাবে রিক্রুটমেন্টের মাধ্যমে গঠিত হয়, কিন্তু এই র্যাব ফলে এরা যার যার স্থানে চলে গেলে কর্মস্থলে, তাতে এখানে অন্য কোনো আইনেরও কোনো ব্যত্যয় ঘটবে না, বা কোনো ব্যক্তিরও কোনো অসুবিধা ঘটছে না, অসুবিধা হচ্ছে না, নিজের চাকরিতে স্থলাভিষিক্ত এবং হতে এখন পারছে। পিপলের যে একটা পারসেপশন, এটা আমি সবাইকে ঢালাওভাবে বলবো না, কিন্তু একটা পারসেপশন যে ডেভেলপ করেছে, সেই জায়গা থেকে আমার মনে হয় সরে আসা। কিন্তু এই র্যাবের শুরুটা তো বিএনপির আমলে, আপনাদের সময় সেটি শুরু হয়েছিল, এবং সেই জায়গাতে আমরা মনে করি যে তখন যে র্যাব আমরা গঠন করা হয়েছিল, সেই র্যাব মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় ছিল, এবং জনপ্রিয়তার কারণ ছিল তারা তাদের প্রফেশনাল দায়িত্ব তারা পালন করেছে, এবং সরকারের পক্ষ হয়ে তারা কোনো কাজ করে নাই আমার জানা মতে, অথবা সামগ্রিকভাবে জনগণও সেটা তাদের ওই চিন্তা অনেক প্রশংসিত জায়গা আছে। এই সময় আমরা যদি দেখি তাদের অনেক প্রশংসিত জায়গা ছিল, এবং সেখানে সেই জায়গাটা রক্ষা করতে পারে নাই, বরং এটা ক্রমাগতভাবে বেড়েই চলছে। আর কোনো আইসোলেটেড ঘটনা যদি কোনো একটা ঘটতো, সেটা ঘটতেই পারে যে কোনো অর্গানাইজেশনে,
কিন্তু মনে হচ্ছে রেপ এটা এই সরকারের একটা অর্গান এবং সেটা নিরপেক্ষতা বজায় না রেখে যে সরকারের যে বর্তমান যে পলিসি, আমরা আমাদের মতে গুম খুন হচ্ছে, হত্যা হচ্ছে, তারপর জনগণের উপরে নির্যাতন, বিভিন্নভাবে মামলা হামলা, এগুলোতে র্যাবের একটা ভূমিকা দেখা যাচ্ছে। আগে র্যাব কখনো আপনার এইসব কর্মকাণ্ডে দেখা যায় নাই। খুব স্পেসিফিক জব তারা করেছে, আমাদের সাহেব আরও ভালো জানবেন, এবং এর বাইরে তারা যায় নাই। এখন তো আমরা যদি একটা মিটিং করি, যে সাধারণ সভা, যেটা আমার রাইট আছে, যেটা কনস্টিটিউশন আমার জন্য বিরোধী দল হিসেবে স্পেস আছে, সেই জায়গায় আমি দাঁড়াতে পারছি না, সেখানেও রেব আসতেছে। পলিটিক্যাল সরকারি পলিটিক্যাল কর্মকাণ্ডের মধ্যে ইনভলভ হয়ে গেছে, এবং সেই জন্য আজকে আর হিউম্যান যে ওয়াচ তাদের যে বক্তব্য, সেটাও ঠিক এইটাই যে তারা মানবতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, কাজে তাদের থাকা উচিত না। জি, আব্দুর রশিদ, নিশ্চয়ই আব্দুল মনে বলেন, আপনি ভালো বলতে পারবেন। এই ক্রমান্বয়ে এবং ক্রমাগতভাবেই আমরা বেশ গত কয়েক বছর ধরে দেখছি এই যে র্যাবের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উত্থাপিত হচ্ছে। র্যাবকে অনেক ক্ষেত্রে দায়ী করছে, বিশেষ করে বিরোধী জোট যারা আছেন তারা আরো বেশি করে দায়ী করছেন। এই প্রেক্ষাপটে আসলে র্যাবের বর্তমানে যে বিলুপ্তির কথা আসছে, যেটি বিরোধী দলের নেত্রী খালেদা জিও বলেছেন, আজকে হিউম্যান রাইটসও বলছেন, এবং অনেক বুদ্ধিজীবীও এই ধরনের মন্তব্য করে থাকেন। আপনি এই প্রেক্ষাপটটাকে কিভাবে দেখবেন, র্যাবের বিলুপ্তির বিষয়টাকে? প্রথমে আমি দেখতে চাই যে আমাদের বাংলাদেশের একটি বড় খারাপ দিক আছে। সেটি হচ্ছে যে আমাদের যারা রাজনৈতিক নেতা আছেন বা রাজনৈতিক দল আছেন, তারা জাতীয় স্বার্থ এবং কোন সংস্থা জাতীয় স্বার্থের জন্য দরকার, এবং সেই জাতীয় স্বার্থটা তার দলের স্বার্থের সাথে যদি না মিল খায়, তাহলে তাদের অবস্থান পরিবর্তিত হয়। আজকে উনি যেমন বললেন যে বাংলাদেশে, আমি বলতে পারি যে বাংলাদেশের ইতিহাসে যারা নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী কখনোই রাজনৈতিক হস্তক্ষেপ মুক্তভাবে কাজ করেনি বা করতে পারেনি। নোমান ভাই একটা পারসেপশন থাকতে পারে যে ওনার সময় র্যাব ওয়াজ কমপ্লিটলি পলিটিক্যাল কন্ডিশনসের বাইরে ছিল। আমি মনে করি না, ইট ওয়াজ দেয়ার। আমি যদি এখন র্যাবের ওই যে এক্সট্রা জুডিশিয়াল বা যেটাকে আমরা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখি, সেটি হচ্ছে সেইটাকে যদি আমি সাজাতে থাকি, তাহলে আমি দেখবো তখনও ঘটেছে, এখনো ঘটছে, কোনো পরিবর্তন নেই। এখন প্রশ্ন হলো র্যাবটা কেন দরকার হয়েছিল? ইটস আ পলিটিক্যাল ডিসিশন, এটা কোনো সামরিক বাহিনীর ডিসিশন না। তো এই পলিটিক্যাল ডিসিশন যদি একসময় নিয়েই থাকে, এখন তাহলে বলতে হবে দ্যাট ডিসিশন ওয়াজ রং দেন, ঠিক আছে না? বলবে না তখন ভালো কাজ করেছে, এখন খারাপ কাজ করছে। কাজ তো আমরা দেখি এই কোনো পরিবর্তন হচ্ছে না। আমি যদি ওই হিসাবে বলি, সংখ্যাগত হিসাবে বলি, 2004-05 দিকে র্যাবের এক্সট্রা জুডিশিয়াল কিলিং 7-এর উপরে ছিল, আর এখন এভারেজ কিলিং যদি আমরা দেখি, সেটি বোধহয় 50 থেকে 60-এর মধ্যে। না, আমরা এদের প্রতিবেদনে দেখেছি যে 800-র মতো এই 10 বছরে তারা বলেছে। টোটাল আমি বলছি বছর ওয়ারি যদি ধরি, তো এভারেজ 50 to 60 ঘটনা ঘটেছে। এই ঘটনাটা যে ঘটবে বা এটি কাম্য না। এখন কেন ঘটছে সেটির জন্য কি দরকার? সেটি হচ্ছে যে আপনি আজকে এই যে র্যাবের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে, আমি যদি আইন শৃঙ্খলা পুলিশকে যদি পাশাপাশি প্লেস করি, একই অভিযোগ পুলিশের বিরুদ্ধেও আছে। কদিন আগেও তো একটি মিরপুরেই তো একটি মিরপুর থানার অধীনস্থ একজনকে ব্যবসায়ীকে হত্যা হলো, যার বিরুদ্ধে মামলা হয়েছে, জাহিদ নাম। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে টোটাল কন্ডিশনে শুধু আমি একটি বাহিনীর দিকে অঙ্গুলি তুললাম, যে কাজটি আবার অন্যদিকেও হচ্ছে, সেখানে কিছু বলছি না, তাহলে এখানে একটি উদ্দেশ্য প্রণোদিত থাকতে পারে। আজকে হিউম্যান রাইট ওয়াচ এই কথাটা আজকে বলেনি। আমি যেটা মনে করি সেটি হচ্ছে র্যাব কিভাবে চলবে, দ্যাটস এ পলিটিক্যাল ডিসিশন। র্যাবের ভেতরে বা পুলিশের ভেতরে যদি কোনো ধরেন ঠিক মতো এটা পরিচালিত না হয়, তাহলে বাহিনী বিলুপ্ত করে এটা সমাধান পাওয়া যাবে না। পেতে হবে যে আমাদের টোটাল সিস্টেমকে, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্ষমতা এবং তার জবাবদিহিতা, তার বিষয়টাকে আমাদের দেখতে হবে। আমরা ঢালাওভাবে বললাম যে এটা বাতিল করলে হলে র্যাব নাহলে স্যাট আসবে বা র্যাট আসবে, সামথিং উইল কাম এগেইন। ওটা কিভাবে চলবে? তো
তো সেটিও তো একই জিনিস করতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি এটি যেটি বারবার গণমাধ্যমে বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে, নারায়ণগঞ্জের হত্যাকাণ্ড, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, বিভিন্ন জায়গায় বিশেষ করে যে 3 জন অভিযুক্ত হয়েছে তার মধ্যে কর্নেল তারেক, তার বিষয়টি যেভাবে এসছে, সেই ক্ষেত্রে এই যে নানা হত্যাকাণ্ডের বিষয়টি কি এই সময়ের মধ্যে বেশি হয়েছে কিনা, বা 5 জানুয়ারি নির্বাচনের আগে বা পরবর্তী সময়? সংখ্যাগতভাবে না, কিন্তু চাঞ্চল্যকর ভাবে যদি দেখি তাহলে এই ঘটনাগুলো চাঞ্চল্যকর। আমি যে কথাটা বলছিলাম, তার মানে এই চাঞ্চল্যকর ঘটনা যদি ঘটে থাকে তাহলে র্যাবের যে কমান্ড কন্ট্রোল এবং জবাবদিহিতার সিস্টেমের ভিতরে কোনো গলদ থাকতে পারে, এবং এটার গঠনের ক্ষেত্রেও গলদ থাকতে পারে। তাহলে সেই গলদটাকে আমরা যদি অ্যাড্রেস না করে, আমি বাহিনীটাকে কেন চাচ্ছি না, এই বাহিনীটা বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় কতগুলো জায়গায় খুব বড় বড় ভূমিকা রেখেছে। একটি হচ্ছে জঙ্গি দমনের ক্ষেত্রে। আজকে দেখেন যে বিদেশি সংস্থাগুলো আমাদের জঙ্গি দমন, আমি যদি আজকে ইরাক থেকে শুরু করে লেবানন, সিরিয়া, এই বেল্ট থেকে আফগানিস্তান, পাকিস্তানের দিকে আসি, বাংলাদেশ কিন্তু এই পর্যায়ে অনেক শান্তিতে আছে। তাহলে এক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে সেই ফোর্সগুলোর উপরে তাদের খুব আক্রোশ। হিউম্যান রাইট ওয়াচ আজকে যদি আমি বলি এই মুহূর্তে যে গাজাতে যে গণহত্যা হচ্ছে, সে গণহত্যার উপরে তো তার কোনো ভাষণ নেই। বাংলাদেশে যদি টোটাল ফিগার 800 হয়ে থাকে, 13 দিন না 14 দিনে গাজাতে সেই বিষয়ে কর্নেল জি আজকে কিন্তু বলেছেন, আমি বলেছি যে র্যাবের পক্ষ থেকে তিনি বলেছিলেন যে গাজার দিকে নজর রাখার জন্য। তাদের যে বিষয়টাকে আমি মনে করি যে পশ্চিমা বিশ্বের সাথে তাদের যদি স্বার্থটা বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রাজনীতি যদি ওইভাবে পরিচালিত না হয় তাদের ইচ্ছায়, তখন তারা এই সংস্থাগুলোকে ব্যবহার করে। ব্যবহার করার ফলে আমরা দেখতে পাই যে তারা যেখানে যেখানে ঢুকেছে, এইসব সংস্থাগুলো যেখানে আসলে তাদের অঙ্গুলি দিয়েছে, কোনো দেশই শান্তিতে থাকে নাই। আজকে আফগানিস্তান থেকে আমেরিকা চলে গেছে, ইরাক থেকে আমেরিকা চলে গেছে, কিন্তু তারা এসেছিল শান্তি স্থাপন করতে। এখন কিন্তু ওইখানে জনগণ এখন আপনি যে বিষয়টি আসলে অ্যাড্রেস করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে র্যাবকে পুনর্গঠন করা দরকার। আমাদের র্যাবের এই ভিতরকার কোথায় সমস্যা রয়েছে, শুধু র্যাব না, র্যাবের সাথে আপনি অন্য বাহিনীকে কেন বাদ দিচ্ছেন? মানে সবকিছু আমাদের আইন শৃঙ্খলা, যদি আমরা আইনের শাসন দেখতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে এই ঘটনাগুলো সবগুলোর সব বাহিনীর মধ্যে হচ্ছে। মানে শুধুমাত্র র্যাবের বিরুদ্ধে যে ঢালাও অভিযোগ এটি না, কারণ একই অভিযোগ অন্যদের বিরুদ্ধে রয়েছে। সুতরাং সমস্ত যে আমাদের প্রশাসনিক কাঠামো রয়েছে সেগুলিকে ঢালাওভাবে সাজাতে হবে, পুনর্গঠন করতে হবে। এটি হচ্ছে আসল দিক। এটিকে করতে পারলে আমরা একটা আইনের শাসন শুধু র্যাবকে নিয়ে নয়, সার্বিক সবকিছুকে নিয়ে আমরা পুনর্গঠন করতে হবে। আমরা একটু অন্য প্রসঙ্গে আসি, এটা প্রসঙ্গে বেশি আলোচনাই হলো, আমরা একটু রাজনৈতিক প্রসঙ্গে আসি। আপনাদের নেত্রী মাননীয় আপনাদের বেগম খালেদা জিয়া, তিনি উমরা করতে গিয়েছেন এবং তার ছেলে তারেক জিয়ার সাথে তিনি দেখা হয়েছেন। নিশ্চয়ই মা ছেলের অনেকদিন পরে এই ধরনের একটা সাক্ষাৎ, তাদের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হবে। কিন্তু তারা সেখানে গিয়ে দোয়া করেছেন যে দেশকে দুঃশাসন মুক্ত করার জন্য, এবং তারা দুজনে মিলে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। এই যে প্রেক্ষাপটে সেখানে গিয়েছেন, ছেলের সঙ্গে দেখা হয়েছে, এই সার্বিক মিলিয়ে দেশের দুঃশাসনে যে বক্তব্যটি গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, সেটি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে মক্কা মদিনা, আল্লাহর ঘর, রসুলের ঘর। সেখানে মানুষ প্রতি বছর যায় এবং প্রতি বছর মোনাজাত করে নিজের জন্য, দেশের জন্য, জনগণের জন্য। যাদের যে স্তরে যেভাবে তার চিন্তা সেভাবে করে। তো সবাই তো আর রাজনীতি করে না, তার নিজের পরিবারের, দেশেরও, আর অনেকে দেশের উম্মার এগুলো করে থাকে। কাজে বেগম খালেদা জিয়া এবং তার সাথে যারাই গেছেন বা ছিলেন, সবাই মিলে দেশের জন্য দোয়া চাওয়া, এবং বর্তমান যে সরকার, এই সরকারের যে কার্যক্রম তার বিরুদ্ধে বলা এবং সেই জায়গা থেকে দেশকে মুক্ত করার জন্য জনগণকে শান্তিতে থাকার যে আবেদন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে, সেটা তো অস্বাভাবিক কোনো ঘটনা না। আর জনাব তারেক রহমানের সাথে আমাদের পার্টি চেয়ারপারসনের আসলে ইতিপূর্বে এর আগেও লন্ডনে দেখা হয়েছে, খুব বেশি দেরি নয় যেটা দেখা হয়েছে। আর ওখানে তো দেখা হবে, উনি গেছেন, উনি এসছেন, এবং এটাকে নিয়ে কিন্তু সরকারের বিভিন্ন জায়গায় নানা বক্তব্যে মন্ত্রীরা বলছেন যে সেখানে মা ছেলে একটা ষড়যন্ত্রের নীল নকশা করতে যাচ্ছেন। সেটি কিন্তু আমরাও দেখেছি এই ধরনের একটা বক্তব্য। ষড়যন্ত্র এখানে এই সরকারের বিরুদ্ধে
আমাদের বক্তব্য তো খুব স্পষ্ট। তো ষড়যন্ত্র এখানে কোথায় বা কিসের ষড়যন্ত্র? সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এবং আন্দোলনকে আরো তীব্র করা, আর নতুন করে ঘোষণা কর্মসূচি প্রদান করার বিষয়, এটা তো এখন আলোচিত বিষয় এবং আমরা নিজেরাই সউদ্যোগেই এই বক্তব্য বলে আসতেছি। তো এখানে ষড়যন্ত্র যারা দেখছে তারা আসলেই এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যেই ষড়যন্ত্রের কথা চিন্তা করছে। তার মানে এই ধরনের বক্তব্য তো আপনারা আগে থেকে দিয়ে আসছেন, আন্দোলন হবে ঈদের পরে, সেটাই বলছি, ঈদের পরে সরকারের হবে, দুঃশাসন দুর্নীতির অনেক কথা অনেক বলছেন। আলোচনা। জি, যে এখানে ষড়যন্ত্রের কোনো কোনো জায়গা কিছু আমার মনে হয় নাই। জি, আমরা আসলে শুনছিলাম এবং নিশ্চয়ই এর মধ্যেই আমরা বুঝতে পারছি যে ঈদের পরে, রমজানের ঈদের পরে একটা আন্দোলন শুরু হবে এবং আমরা পরস্পর মুখোমুখি একটা অবস্থান মনে হচ্ছে আমাদের কাছে, যে সরকারের পক্ষ থেকে নানা রকম বক্তব্য এবং যারা বিরোধী জোটে আছে তারাও এর নানা রকম বক্তব্য দিচ্ছে। এই আন্দোলনে কি আবারও আমরা একই ধরনের ঘটনা, একই ধরনের কিছু দেখতে পাবো কিনা, বা কি হতে পারে বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি সেটা হচ্ছে আন্দোলন হচ্ছে গণতান্ত্রিক রাইট, এটি যে কোনো দল করতে পারে। বাংলাদেশের যে আভ্যন্তরীণ রাজনীতির ভেতরে খুব অসহিষ্ণুতা আমরা দেখতে পাই। আমাদের রাজনৈতিক দলগুলো কখনোই জাতির স্বার্থে একসাথে কাজ করেনি। তো কিছু বক্তব্য এটি বললে হয়তো এক পক্ষে আর এক পক্ষ কখনোই আমাদের কাছে মনে হয়েছে জাতীয় স্বার্থকে রক্ষা করে কথা বলেন না। এটি হলো একটি। আরেকটি হচ্ছে যে দেশের আন্দোলন করার ক্ষেত্রে যে বিষয়গুলো, ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো হচ্ছে আমাদের দেশের স্বার্থের জন্য কতটুকু কার্যকরী, সেখানে আমার অনেক প্রশ্ন আছে। যেমন এই ক্ষেত্রে আমি যদিও রাজনৈতিক বিশ্লেষক না, যে বিএনপি ইলেকশনে যেতে চায় বা ইলেকশন চাবে একটি কেয়ারটেকার সরকারের অধীনে, তো বিএনপি এটা পেয়ে গেল ধরেন, আওয়ামী লীগ বললো আমি যাব না, তাহলে এটা রিভার্স হলো, একই জিনিস থেকে গেল। আমরা তো এই একই জিনিস থেকে যাওয়াটা দেখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এটা হচ্ছে দেশের সাথে, সেটার জন্য তো ডায়ালগ দরকার এবং সেই ডায়ালগের ক্ষেত্রে আমি তো আমরা সেই দেখতে কথা পাচ্ছি বলছি। এখানে যে পলিটিক্যাল পার্টিদের যে স্ট্র্যাটেজিটা, সেই স্ট্র্যাটেজিটা আমার মনে হয় না যে আমাদের আভ্যন্তরীণ স্বার্থ বা আভ্যন্তরীণ ইন্টারেস্ট দ্বারা প্রভাবিত। আমাদের এখানের রাজনৈতিক দলগুলোর যে স্ট্র্যাটেজি তৈরি হয়, সেখানে আমি যেভাবে আমরা দেখতে পাই, সেখানে যেটাকে বলবো যে প্লুরালিস্টিক ডিসিশনস, অর্থাৎ ওনারা যারা রাজনৈতিক নেতা আছেন সবাই মিলে রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি তৈরি করেন, এটিও আমাদের কাছে মনে হয় না। মনে হয় যে রাজনৈতিক দলগুলোর মেইন স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষমতা এত কক্ষিগত যে সেখানে অন্য কারোর কোনো ঠিক আছে। আমরা একটু মোটা দাগে শুনতে চাই বিষয়টাকে। জি, সেইটা হচ্ছে যে মোটা দাগের যে বিষয়টি, সেটি যে আমরা এই যে আন্দোলনের কর্মসূচির কথা বলছে, তার আপনি বলছিলেন যে সেটা দুপক্ষকেই কথা বলতে, কিন্তু সংলাপের যে বিষয়টি, সে আলোচনা তো আমাদের দরকার। আমি বলছি সেখানেই তো এই আলোচনাতে আসার জন্য আপনি প্রতিটা রাজনৈতিক দল তার যে স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটি পদ্ধতিতে যাবে। সেটি হচ্ছে যে আপনি যদি ডিস্ট্রাকটিভ পদ্ধতি হয়, যে আমি বাংলাদেশে যেটা আমরা সবসময় দেখেছি যে সরকার একটা আসলে সরকারের আরেকটি সরকারকে কেমন করে ফেলা যায়। ঠিক আছে, আমরা এই প্রসঙ্গে আবার ফিরে আসবো। জি, আমরা ফিরে আসবো নিশ্চয়ই, এবং আপনাদের কাছে অনেক তথ্য আছে নিশ্চয়ই, দর্শকদের জন্য অনেক দর্শক অপেক্ষায় আছে অনেক কিছু আপনাদের শোনার জন্য। তবে এখন একটা বিরতি নেই দর্শক, প্রাণফুটো নিউজ এন্ড ভিউজ একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন প্রাণফুটো নিউজ এন্ড ভিউজ। সময় অসময় ফ্রুটোময়। 7টি বিভাগীয় শহরের আজকের সাহরির শেষ সময়: ঢাকা ভোর 3:54, চট্টগ্রাম 3:48, রাজশাহী ভোর 4:01, খুলনা 3:58, সিলেট 3:48, বরিশাল 3:54 এবং রংপুর 3:59। প্রতিদিনের ইফতারিতে প্রাণ হালিম মিক্স। একটা কথা কই, স্যাট করে উঠিস না। বিয়ার একটা ভালো সম্বন্ধ আইছে। ছেলে করে কি? গনি মেম্বারের ছেলে। করে কি? পাকা বাড়ি, টিনের চালে রান্নাঘর। ওইগুলো তো বাপের, বসে খাওয়া ছেলে আমার পছন্দ না। ছুটি পাওয়া যায় না, অনেক কষ্টে ম্যানেজ করছি বাবা। বাড়ি ঘর ঠিক করতে হবো, বন্ধকি জমিটা ফেরত নিমু, মেলা কাজ বাকি।
বিয়েটাও জরুরি কাজ মা। নিজের পায়ে দাঁড়ানোটা সবচেয়ে জরুরি। ডাচ বাংলা মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট করছিলাম বাড়িতে টাকা পাঠানোর জন্য। তখন থেকে ওইখানে একটু একটু করে সঞ্চয় করি। সঞ্চয় না থাকলে আয়ের কোনো দাম নাই। বাপের আছে অনেক, ছেলে বৈশা খায়, দাম নাই। আয় করো, টাকা জমাও, বুদ্ধি খরচ করে যাও। অভাব থাকলেও সুখের অভাব হবে না। যেখানেই থাকুন নিশ্চিন্তে ডিবিবিএল করুন। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আপনার বিশ্বস্ত সহযোগী। চুমুকে একসাথে হবে যখন তখন, পাওয়ারে হবে জয়, no more tension. Power, power, energy drink, power, 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 energy drink, power. পাওয়ার চুমুকে অ্যাকশন। সব মজা সিম্ফনি প্লে W17 মোবাইলে। ফাটাফাটি সব ফিচার নিয়ে এই 3G হ্যান্ডসেট মাত্র 4350 টাকা। সাথে বাংলা লিংক গ্রাহকদের জন্য থাকছে 2 GB 3G ডেটা, 1 মাস আমার টিউন এবং 7 দিন মোবাইল টিভি ফ্রি সাবস্ক্রিপশন। এবার নতুন কিছু করো, বাংলা লিংক। সময় অসময় ফ্রুটোময়। জানি তাদের ভরসা আমি, আর আমার ভরসা আমার পরিবার এবং প্রাণ সরিষার তেল। প্রাণ সরিষার তেল থাকা মানে স্বাস্থ্যকর ও মজাদার সব খাবার, কারণ এর মোনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরল কমিয়ে হার্ট রাখে সচল। আর এ কারণেই আমার ভরসা প্রাণ সরিষার তেল। সুস্বাস্থ্য ও স্বাদ দুটোই পরিপূর্ণ। চুমুকে একসাথে হবে যখন তখন, পাওয়ারে হবে জয়, no more tension. Power, power, energy drink, power, 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 energy drink, power. পাওয়ার চুমুকে অ্যাকশন। সময় অসময় ফ্রুটোময়। জানি তাদের ভরসা আমি, আর আমার ভরসা আমার পরিবার এবং প্রাণ সরিষার তেল। প্রাণ সরিষার তেল থাকা মানে স্বাস্থ্যকর ও মজাদার সব খাবার, কারণ এর মোনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরল কমিয়ে হার্ট রাখে সচল। আর এ কারণেই আমার ভরসা প্রাণ সরিষার তেল। সুস্বাস্থ্য ও স্বাদ দুটোই পরিপূর্ণ। সময় অসময় ফ্রুটোময়। মন খারাপ করে না খো, ফোনে বহুত কান্নাকাটি করছি। নতুন বউ তো, আয় আয় ঝালমুড়ি খাই। অহন আবার পেঁয়াজ কাটো, মরিচ কাটো। প্রাণ ঝালমুড়ি থাকতে আবার ঝামেলা কি? বাহ, সব মশলাই তো মাহিন না। চালুটে এখনো মন ভাই। আরে না, ওর মন তো ছাড়কা। প্রাণ ঝালমুড়ি, চটপটের সাথে ছটপট মজা। আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো নিউজ অ্যান্ড ভিউজ। সুপ্রিয় দর্শক, আরো একবার স্বাগত প্রাণ ফটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম র‍্যাব প্রসঙ্গ এবং কিছুটা রাজনৈতিক প্রসঙ্গ চলে আসছিল। আমাদের সংলাপ, সমঝোতা এবং সেক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকার প্রসঙ্গ নিশ্চয় আসছে। তবে ইতিমধ্যে নবম ভাই আমরা দেখেছি যে বিএনপির মহানগর কমিটি সেটি পুনর্গঠিত হয়েছে এবং নেতৃত্বে মির্জা আব্বাস আসছেন, এবং সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে গতকালকে সৈয়দ আশরাফ একটা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন একটা মন্তব্য, এবং তার ক্ষেত্রে প্রতিক্রিয়ার ভিত্তি করেই ডক্টর আব্দুল মঈন খান আজকে বলেছেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, তাই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। তবে আমরা চুপ করে নেই, আমাদের মতো করে আমরা এগিয়ে যাচ্ছি। যেটা গতকালকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে কোনো কিছুই লাভ হবে না, কোনো আন্দোলন সংগ্রাম হবে না, কারণ আগের মতোই ঘটবে। আজকে মঈন খান বলেছেন না, আমরা চুপ করে নিয়ে আমাদের মতো এগিয়ে যাচ্ছি। আপনারা কিভাবে এগিয়ে যাচ্ছেন?
এটা বলার আগে একটু বলি, সেটা হচ্ছে র্যাব দের কম্পোজিশন এবং পুলিশের কম্পোজিশন একরকম না, কিন্তু পুলিশেরও জবাবদিহিতা থাকবে। তারাও যে তাদের বিরুদ্ধেও ধরেন এজ এন অপোজিশন লিডার বলছি আর কি, যে তাদের বিরুদ্ধে আমাদের যে অভিযোগ সেটা নিত্য নৈমিত্তিক যেটা যেখানে হচ্ছে আছে। কালকেও আমি এই চট্টগ্রামে যে এবার এই অ্যাকশানে পায়ের এখানে গুলি করে করে পুরা না মেরে এখানে গুলি করে দিল, পাটা কেটে ফেললো। এই ধরনের চট্টগ্রামে কয়েকটা ঘটনা আছে। আমার বাড়ি চট্টগ্রাম, সেই জন্য বলছি আমি। আমরা কিন্তু প্রথম পার্টে অনেক না সময় বলছি নিয়েছি, যে আমি এখন এক একটু কথা সংক্ষেপে বলছি আমরা যে শুনেছি। ফরিদ সাহেব বলছেন যে আসলেই দায়িত্বশীলতা তো সকলের, নট অনলি র্যাবের। নট অনলি র্যাব। আমিও বলি যে কক্সবাজারে মানে সার্বিকভাবে আসলে এখন আপনার মূল্যায়ন কি হতে তবে পারে? র্যাবের যে কার্যক্রমে যে মানে পারসেপশন আছে, গুম খুন এবং বিশেষ বিশেষ জায়গায় বিশেষ ইন্টারেস্ট সরকারের সার্ভ করা, এটাই হচ্ছে ভয়ের এবং ভীতির কারণ। যে সরকারের অঙ্গ হিসেবে যদি পুলিশের মতো অন্যান্যদের মতো যদি এই র্যাব ব্যবহার করে, তাহলে সেই র্যাব রাখা যায়। এই ভয় দূর করা যায় কিভাবে? আমরা শেষ আমি করব। বলেছি তো, এটি হচ্ছে আমাদের এটা পাবলিককে সার্ভিস দেবে। তো সার্ভিস দেবার জন্য যে অঙ্গুলিটা শুধু একটি বাহিনীকে দিয়ে বলা হচ্ছে যে এটিকে ভেঙে দিলেও আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে আমরা একটা সুশাসন দেখার জন্য যে এক্সপেক্ট করব, আমি ওই জায়গাটাতে অ্যাড্রেস করতে চাচ্ছি। এটাই অ্যাকচুয়ালি পলিটিক্যাল ডিসিশন হওয়া উচিত। তা আইনের শাসন করার জন্যে আপনাকে যেই কাজগুলো করা দরকার সেগুলো যদি সামগ্রিকভাবে যদি আপনি না করেন, একটি বাহিনীকে আজকে বললেন এটা বন্ধ, আরেকটি বাহিনী পরের দিন অভিযোগ উঠবে আরেক বাহিনীর বিরুদ্ধে, তো সেটি বন্ধ, এটি সমাধান না। যেটি সমাধান যেখানে নাই, সেখানে আমার ভয়েসটা ওইখানে কেন? তাহলে আমি দেখি যে আমাদের এখানে বিচার ব্যবস্থার সমস্যা আছে, ওখানে অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, প্রশিক্ষণের আছে, আর লজিস্টিক বৃদ্ধির বিষয় আছে। এগুলোর ব্যাপারে কোনো আওয়াজ নেই। একটি বাহিনী বন্ধ করে দেন, আলটিমেটলি ইট উইল সলভ অল দ্য প্রবলেম। এই জায়গাটাতে আমাদের আপত্তি। এইগুলো হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের, বিএনপিরও, যে তার প্রোগ্রামের মধ্যে, নির্বাচনী প্রোগ্রামের মধ্যে থাকে যে আমরা কি করব, আইন শৃঙ্খলার উন্নয়ন, পুলিশ, এগুলো আছে থাকে। র্যাবের ব্যাপারটা তা না। র্যাবের বিষয়টা হচ্ছে যে সাম্প্রতিক কালে যে বিষয়টা এমন ভাবে এসেছে জনগণের মধ্যে, আচ্ছা বলে জনগণের মধ্যে যে ভীতি এবং তাদের যে কার্যক্রম, এই কার্যক্রমে তাদেরকে যদি তাদের স্ব জায়গায় ফেরত দেওয়া যায়, তাহলে জনগণ স্বস্তি পাবে। দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে এই যে আন্দোলনের ব্যাপার, কমিটি, এটা নিশ্চয়ই আমরা শুনবো। আপনার কাছে অনেক তথ্য আছে আপনাদের আন্দোলন নিয়ে, এবং আমাদের রশিদ ভাইয়ের কাছে অনেক তথ্য আছে র্যাবের ইয়ে নিয়ে। আমরা শেষ করতে চাচ্ছি। দর্শক, প্রাণফোটো নিউজ এন্ড ভিউজ আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভীষণ ভালো থাকুন।